নমস্কার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। সামনেই তোমাদের ফুড এসআই এক্সাম 16ই মার্চ এবং 17ই মার্চ। টোটাল 6টা শিফটে এক্সাম হবে, তোমরা জানো। এবার এই ভিডিওতে তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত জিএস পেপারের মধ্যে সায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আহ, সেই সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলবো। তো আজকে কোনো কন্টেন্ট কিছু হবে না, শুধুমাত্র তোমরা পরীক্ষা যখন দেবে সেইটুকু সময় বিজ্ঞানের প্রশ্নগুলো সলভ করার সময় তোমরা কি কি বিষয় মাথায় রাখবে সেই জিনিসটা নিয়েই আমি আজকের এই ভিডিওটা করছি। তো দেখো, লাস্ট আমাদের পিএসসির যে 3-4টে পরীক্ষা গেছে, সেখানে আমাদের কনস্টেবল, এসআই এবং তাছাড়া আদার্স যে এক্সামগুলো আছে, তুমি যদি WBCS এর কথাই বলো, সেখানে তুমি প্রশ্নপত্রের মান বা ধরন তুমি দেখলে বুঝতে পারবে যে সেখানে কিন্তু সায়েন্স থেকে প্রায় ভালো সংখ্যায় প্রশ্ন এসছে এবং কোয়েশ্চেনের যে মান ছিল সেই মানও কিন্তু বিগত বছরগুলোর তুলনায় অনেক ভালো। তো এবার দেখা যাচ্ছে যে পিএসসি যেভাবে আমাদের কোয়েশ্চেন সেট আপ করে সায়েন্সের, সেখানে অপশানে টুইস্টিং থাকে। মানে যারা ঠিকঠাক মতো স্টাডি করে তারা কিন্তু যে ABCD 4টে অপশান থাকে তার মধ্যে 2টো অপশানকে এমনি বাদ দিয়ে দিতে পারবে, বাদ বাকি 2টো অপশানের মধ্যে তাদের ডাউট হয় এবং সেই ডাউটটা অতিক্রম করে ঠিকঠাক মতো সঠিক উত্তর মার্ক করে আসার জন্য কিন্তু আমাদের প্রপার স্ট্র্যাটেজি দরকার এবং আমাদের টু দি পয়েন্ট কনসেপ্ট দরকার। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা ফুড এসআই পরীক্ষার জন্য আমাদের কোন কোন বিষয়গুলোকে তোমরা মাথায় রাখবে বেসিক্যালি সায়েন্স সাবজেক্টের। চলো, তো এমন কিছু ডু অ্যান্ড ডোন্টস আমি বলবো যেই বিষয়গুলো হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু আমি আরেকবার করে সেই জিনিসগুলো একটু ঢালিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন কোন জায়গাগুলো দেখবে। ভালো করে শোনো। ম্যাক্সিমাম ছেলেমেয়েদের যেটা ভুল হয় সেটা হচ্ছে যে পেপার দেখলো, একটা প্রশ্ন কমন পড়লো, কমন পড়ার সাথে সাথে ধরো এ অপশানে উত্তর তারা পেয়ে গেল, এ অপশান মার্ক করে দিয়ে আসে। তো এটা মাথায় রাখতে হবে যে এটা জিআই বা ম্যাথস কিন্তু নয় যে উত্তর আমার একটা ফিক্সড, মানে অপশান না থাকলেও আমি যদি শুধুমাত্র উত্তর বলে তো আমি একটা ফিক্সড উত্তর বার করে দিতে পারবো। যেহেতু জিএস পেপারের মধ্যে সায়েন্স একটা কনসেপচুয়াল সাবজেক্ট, মেনলি ফিজিক্স কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট আমি তোমাদের এই চ্যানেলে গাইড করি। তো এই দুটো সাবজেক্ট তোমরা জানো যে কনসেপচুয়াল সাবজেক্ট। তো কনসেপ্ট ক্লিয়ার করা এই সাবজেক্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেক্ষেত্রে আমাদের প্রথমে আমি যে কথাটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে প্রশ্নের ভাষা যেটা আছে সেই ভাষাটাকে ভালো করে পড়তে হবে। মানে ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাকে জোর দিতে হবে। এমনও থাকতে পারে যে একটা সোজা প্রশ্ন কিন্তু ভাষা চেঞ্জ করে দিল, তখন কিন্তু আমাদের উত্তর পাল্টে যাবে। তো তাড়াহুড়োতে আমাদের এক্সাম ওই টাইমটুকুর মধ্যে, এক্সাম প্রেশারে এই জিনিসটা তোমাকে মানতেই হবে যে ভাই আমার ভাষাটা ঠিকঠাক মতো দেখতে হবে যে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, আমি যেটা ভাবছি ল্যাঙ্গুয়েজে কি আমাকে সেই জিনিসটা চাইছে বলতে, যদি থাকে তাহলে ঠিক আছে। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ভাষা ভালো করে পড়বে, দরকার হলে একবারের জায়গায় 2-3 বার পড়বে এবং পড়ে মানে বোঝার চেষ্টা করবে বেসিক্যালি আমাদের যেগুলো কনসেপচুয়াল বেস কোয়েশ্চেন সেগুলো। আচ্ছা, তার সাথে সাথে অপশানগুলোর মধ্যে কোনগুলো হবে না সেগুলোকে তুমি বাদ দেবে। মানে কোনগুলো হবে না ইন দ্য সেন্স, যেটা তোমায় বললাম যে পিএসসির কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে, যেগুলো কনসেপচুয়াল প্রশ্ন, সেগুলো তো দেখা যাচ্ছে যে 2টো অপশান বা একটা অপশান তুমি এমনি এলিমিনেট করতে পারবে, বাকি অপশানগুলোর মধ্যে তোমার ডাউট হবে। এবার আমি তোমাকে বলছি যে যদি তুমি তোমার প্রশ্নের উত্তর অপশান এতে তুমি পেয়ে যাও, আমি তোমায় বলবো তা সত্ত্বেও তুমি ডি অপশান পর্যন্ত পড়বে, যেটা ABCD আছে। এমনও হতে পারে যে এ অপশানও ঠিক, ডি অপশানও ঠিক, কিন্তু এর থেকে ডি বেশি ঠিক বা ডি মোর ফান্ডামেন্টাল, তখন কিন্তু এ কে ট্রাম করে ডি উত্তর হবে। তুমি এতে উত্তর পেলে তুমি ডি অবধি দেখলেই না, তুমি এ উত্তর মার্ক করে আসলে তখন দেখলে ডি উত্তর নিচে, কারণ ডি অপশানটা এ অপশানের থেকেও ভালো অপশান ছিল। তো সেটা করা যাবে না। তোমাকে অপশানগুলোর মধ্যে তোমাকে ফার্স্ট অপশান বাদ দিতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অপশানগুলো পড়তে হবে, না পড়ে কিন্তু আমাদের উত্তর করা যাবে না। আচ্ছা, তারপরে কি, যেটা তোমার মনে হচ্ছে সঠিক উত্তর সেটা সঙ্গে সঙ্গেই ওএমআরে ফিল আপ করতে হবে। মানে এটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে, যে ধরো 100টা এমসিকিউ থাকলো, প্রথমে 100টা এমসিকিউ টোটাল সলভ করে নিল, তারপরে আস্তে আস্তে আমরা যেটা শিট থাকে সেই শিটে আমরা গোল্লা পাকাতে আরম্ভ করলাম। তো এক্ষেত্রে কি হয় যে মাঝখানে কিন্তু দেখা যায় যে অনেক অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে যে ওএমআর ফিল করার জন্য কিন্তু পর্যাপ্ত সময়টা থাকে না। দেখা গেল লাস্ট 10 মিনিট 12 মিনিট আছে তোমার হাতে, তো 12 মিনিটের মধ্যে 100টা প্রশ্নের মার্কিং আমার করতে হবে। তো সেক্ষেত্রে কি হয় যে মাঝখানে কোনো প্রশ্ন স্কিপ করে গেলেও সেই দাগ নম্বর কিন্তু ম্যাচ করে না। তো
তো ওই এক্সাম প্রেসারে ওভারলুকিং হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো আমি তোমাকে বলবো, যে প্রশ্নের উত্তর তুমি জানো 100-এ 110% শিওর, তোমার মনে হচ্ছে যে না এটাই উত্তর হবে, সেক্ষেত্রে আমি তোমায় বলবো যে যেটা তোমার মনে হচ্ছে সেটা সঙ্গে সঙ্গেই তুমি দাগ দিয়ে ফেলো। ধরো 12 নম্বরের উত্তর অপশন বি হবে, তো তুমি জানো যে এটা অপশন বি। ধরো তোমাকে দিল যে আমাদের ত্বরণ কি টাইপের রাশি, তুমি জানো যে ভেক্টর রাশি, তো ভেক্টরকে তুমি মার্ক করে রাখলে তখনই। তো এ ধরনের কিছু প্রশ্ন যেগুলো তোমার জানা প্রশ্ন এবং এগুলো তুমি একাধিকবার বাড়িতে সলভ করে এসছো, সেগুলো তুমি কোয়েশ্চেন সলভ করার সাথে সাথেই তুমি গোল্লা পাকিয়ে ফেলবে। তো এটা আমি তোমাকে বলবো যে এটা করবে, এটা করলে তোমার টাইমটা এক্সাম হলে অনেক বেশি বেঁচে যাবে একদম লাস্টে আমাদের গোল্লা পাকানোর থেকে। ওকে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট আমি কি বলবো, যে 2014 এবং 19 সাল লাস্ট, জানো যে এই দুটো বছরই আমাদের এক্সাম হয়েছিল। 2014 সালে আমাদের টোটাল আমাদের 150টা এমসিকিউ থাকতো, ঠিক 2019 আমাদের 100টা এমসিকিউ আছে। তো এই যে 2014 এবং 19 সালের যে টোটাল পেপারটা, সেই পেপারটা অন্তত 3বার তুমি রিভিশন করে যাবে। এবং ফুড এসআই পরীক্ষার নিরিখে কিন্তু আমাদের দেখা গেছে যে সায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং নাম্বার অফ কোয়েশ্চেনও কিন্তু এখানে অনেক বেশি আসে। তো 2014 সাল এবং 2019-এ যে প্রশ্নপত্রগুলো এসছে, সেই প্রশ্নপত্রগুলো কোন টপিক থেকে এসছে, কোন চ্যাপ্টার থেকে এসছে, সেই টপিকের আনুষঙ্গিক আর কি প্রশ্ন হতে পারে, সেই জায়গাটা তোমাকে টোটাল দেখে যেতে হবে এবং এই জিনিসটাকে কোনো মতেই বাদ দিলে চলবে না। তার সাথে সাথে আমাদের ফুড এসআই ওয়ান শট ভিডিও যেগুলো চ্যানেলে আপলোড হচ্ছে, তার সাথে সাথে আমরা পিওয়াইকিউ অ্যানালিসিস যেটা অলরেডি চ্যানেলে আমরা দিয়ে রেখেছি, সেই জিনিসগুলোকে তোমরা ভালো করে সলভ করে যাবে। ওকে, এটা মাস্ট, মানে এটা শুধু ফুড এসআই বলে নয়, এরপরে যখন ক্লার্কশিপ এক্সাম আসবে, ডাব্লিউবিসিএস এক্সাম আসবে, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য লাস্ট 10 ইয়ার্স, এবার এটার ক্ষেত্রে তো 10 ইয়ার্স হবে না, কারণ এটা খুব কমন একটা এক্সাম নয়, এটা অনেক পর পর হয়। তো লাস্ট যে দুটো পরীক্ষা গেছে, সেই দুটো পরীক্ষার প্রশ্নপত্রকে ভালো করে অ্যানালিসিস করা, মানে আমি বলতে চাইছি যে শুধু উত্তর নয় যে এই প্রশ্নের উত্তর এটা হবে, সেটা কোন টপিক থেকে এসছে, সেই টপিকের বাকি যে 3টে অপশন উত্তর হলো না, সেই বাকি 3টে অপশন থেকে আর কি কি প্রশ্ন তৈরি হতে পারে, বা কোয়েশ্চেন কেমনভাবে থাকলে বাকি 3টে অপশনের মধ্যে কোনো একটা উত্তর হতো, এই জায়গাগুলোকে তুমি ভালো করে একটুখানি দেখে যাবে। ওকে, নেক্সট, তারপরে আমি তোমাকে কি বলবো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। দেখো আমাদের সায়েন্স কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সে আমাদের ক্লাস 11-12 লেভেলের নিউমেরিক্যাল তো আসে না, আমাদের সিলেবাসে যেটা লেখা থাকে যে দেখবে যে ম্যাটার এভরিডে লাইফ সায়েন্স বা এভরিডে লাইফ অবজারভেশন, আমরা প্রাত্যহিক জীবনে চলার সময় আমাদের আশেপাশে যে ঘটনাগুলো দেখি বা আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কেমনভাবে জড়িত, কোন ঘটনার সাথে কোন টপিক অ্যাসোসিয়েটেড, সেই জায়গাটাকে ভালো করে একটুখানি অ্যানালিসিস করা। প্রত্যেকটা চ্যাপ্টারেই এই জিনিসগুলো থাকে। যেমন আমি তোমাকে বলি যে এবছর ডাব্লিউবিসিএস এ হিটের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে আমাদের কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, সেই জায়গাটাকে খুব টার্গেট করেছে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেইনসের কথা বললে তুমি দেখবে যে ক্লোরোফ্লোরোকার্বন এনভায়রনমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা খুব ভালো করে আমাদের দেখে যেতে হবে। তার মানে প্র্যাকটিক্যাল লাইফ সায়েন্স র্যাদার দ্যান কনসেপচুয়াল বা নিউমেরিক্যাল লেভেল, কারণ নিউমেরিক্যাল আমাদের রেলওয়ের এক্সামে আসে, ডাব্লিউবিসিএস মেইনসের এক্সামে আসে বা ডাব্লিউবিসিএস লেভেলের এক্সামে আসে। এবার আমি বলছি না যে এখানে নিউমেরিক্যাল আসবে না, আসতে পারে, কিন্তু কি হাইফাই লেভেলের কিছু নিউমেরিক্যাল দেবে না। একটা চ্যাপ্টারে আমাদের টপিক পড়তে গেলে যে সূত্রগুলো থাকে, সেই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করে কিভাবে আমরা উত্তর বার করতে পারবো, সেই জায়গাটা আমাদের এখানে আছে। তো প্র্যাকটিক্যাল লাইফ সায়েন্স বা ডেইলি লাইফ অবজারভেশন বা পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশ্ন, তার উপরে জোর দিতে হবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি তোমাকে বলছি যে সেটা আমাদের পর্যবেক্ষণ দিয়েই থাকবে। যেমন আমি তোমাকে নর্মাল একটা প্রশ্ন বলি, যেটা আমাদের দেখবে যে বহু মক পেপারে তোমরা দেখে থাকবে বা আগেও আমাদের অনেক পরীক্ষা এসছে, যে আমরা একটু হাই অল্টিটিউডে যদি চলে যাই, মানে আমরা যদি একটু সমুদ্র সমতল থেকে উঁচুতে চলে যাই, যে দার্জিলিং বলো, সিমলা, গ্যাংটক বলো, তো এই যে জায়গাগুলো আছে সেখানে রান্না করা অনেক বেশি কষ্টসাধ্য। এটা কেন হয়? তো জানি যে বায়ুর চাপ ওখানে কম, তো রান্না করার জন্য একটা চাপ তো আমাদের দরকার, চাপ ছাড়া রান্না হবে না। তো ওখানে যে কোনো জিনিস রান্না করার জন্য রাইস কুকার বলো বা প্রেশার কুকার বলো, এগুলো ব্যবহার করা হয়। কেন? কারণ ওখানে জল আমরা নর্মাল যিনি 100 ডিগ্রিতে বয়েল করে, ওখানে 100 ডিগ্রির কমে বয়েল করতে থাকে। তো এই যে জায়গাগুলো আছে, এইগুলো একটা প্র্যাকটিক্যাল লাইফের জায়গা। এগুলো আমাদের সায়েন্স জানি বা না জানি, আমাদের দৈনন্দিন জীবনে বাঁচার জন্য তো এই জিনিসটা দরকার। ধরো তুমি আজকে অন্য জায়গাতে ঘুরতে গেছো, তো তোমার এইটুকু সেন্স অন্তত মাথায় নিয়ে যেতে হবে যে ভাই মাংস ওখানে আমাদের নর্মাল কড়াইতে আমরা কলকাতাতে যেমনভাবে রান্না করি, তো দার্জিলিংয়ে গিয়ে ওইভাবে রান্না করলে হবে না, বা তার থেকেও যদি ওপরে চলে যাও, তো ওইখানে দেখবে যে সব কিছুই কুকারে রান্না করা হচ্ছে। তার মানে
তার মধ্যে প্রেসার, চাপ বাড়াও, এমনিতেই বায়ুর চাপ সেখানে কম। ঠিক আছে, তো এই যে টাইপের প্রশ্নগুলো আছে এটা। আচ্ছা, এবছর লাস্ট আমাদের যে এসআই এবং কনস্টেবলের পরীক্ষা হলো, সেখানে দেখা গেছে যে ব্যতিক্রম ধর্মী প্রশ্ন একটু বেশি সংখ্যায় এসছে, মানে ফাইন্ড দ্য অড ওয়ান। 4টে তোমাকে অপশান দিল, অপশানের ক্ষেত্রে কোনটা ব্যতিক্রম, নিচের 4টের মধ্যে কোনটি বেনানান বা ব্যতিক্রম কোনটা সেটাকে খুঁজে বার করো। তো লজিক তোমাকে ভাবতে হবে, এমন না যে মানে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বেসিক্যালি ইংলিশে জাজমেন্টাল কোয়েশ্চেন বলি, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ রং স্টেটমেন্ট, নিচের 4টের মধ্যে কোনটা ভুল, নিচের 4টের মধ্যে কোনটা সঠিক। এবং সেখানে দুটো অপশান নিয়ে তোমাদের অনেক ডাউট থাকে, যেটা হচ্ছে কোনোটিই নয়, মানে অপশান ডিতে থাকলো ধরো নান অফ দিস, অপশান ডিতে থাকলো অল অফ দিস। তো তোমাকে কি বললাম, যে প্রথম অপশানে তুমি উত্তর পেলে অপশান ডি অবধি তুমি দেখলেই না, ফার্স্ট অপশান মার্ক করে দিয়ে আসলে, তখন দেখলি যে বি আর সি অপশানটাও পার্সিয়ালি কারেক্ট, তখন কিন্তু এ বি সি তিনটেকে নিয়ে অপশান ডি যেটা অল অফ দিস আছে সেটা উত্তর হবে। ওকে, তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের ভালো করে দেখতে হবে, ব্যতিক্রম ধর্মী প্রশ্ন এবং ডেইলি লাইফ অবজারভেশন বেস যে সায়েন্স আছে সেই জায়গাটা। ঠিক আছে, এই দুটো জায়গা পরীক্ষার নিরিখে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর বেশি কথা বলবো না, কারণ এখন নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো টপিক পড়ার তোমাদের কোনো দরকার নেই। যেটুকু তোমরা কমপ্লিট করেছো, আমি বলবো যে রিভিশন এবং মক টেস্টটা লাস্ট মোমেন্টে ঠিকঠাক মতো দাও। আর মোটামুটি দিন 21-22-এর মতো আছে। ঠিক আছে, এই টাইমে নতুন করে কোনো টপিক, নতুন করে কোনো সাবজেক্ট পড়ার কোনো দরকার নেই। যেটুকু তোমার রেডি হয়েছে সেইটাকেই তুমি ভালো করে রিভিশন করো এবং বেশি বেশি সংখ্যায় মক দাও। এবং মকে দেখো যে তোমার মার্কস কত আসছে, মার্কস একটু কম আসলে কোন জায়গাগুলো ভুল হচ্ছে, তার অ্যানালিসিসের পেছনে সময় দাও। ঠিক আছে, তো এটা করলেই দেখবে তোমার পরীক্ষার যে মার্কস আছে সেই মার্কস মানে ভালোভাবেই বুস্ট হবে এবং তুমি এক্সামটা আরামসে ক্র্যাক করতে পারবে। যারা ধরো সারা বছর ধরে কিছু পড়েনি, ফর্ম ফিল আপের পর থেকে স্টাডি আরম্ভ করেছে, তারা জীবনেও এক্সামে পাস করতে পারবে না, আমি তাদের কথা বলছিও না। যারা একটু চাপে থাকো যে স্যার আমি এত কিছু পড়লাম, তো এত কিছু পড়ার কিন্তু কোনো দাম থাকবে না যদি তুমি রিভিশন না করো, কারণ একটা সাইড থেকে পড়তে থাকবে, যত এদিক থেকে কন্টেন্ট ঢুকবে এদিক থেকে কন্টেন্ট বার হবে। তো কন্টেন্টকে ঢুকিয়ে মাথার মধ্যে স্টোর করে রাখার জন্য প্রপার রিভিশন দরকার। তো রিভিশন মক এই দুটো জিনিসই কিন্তু তোমাকে এক্সামে পাস করাতে পারে। ঠিক আছে, তো পরীক্ষা সবার খুব ভালো হবে, যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, যারা ঠিকঠাক মতো স্টাডি করো, যারা আমাদের সাথে এতদিন ধরে পড়লে, ইউটিউবে আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেগুলো রীতিমতো তোমরা প্র্যাকটিস করছো, লাইভ সেশনে জয়েন করছো। আমি আমার ক্লাসে খুব ভালো রেসপন্স পাই, খুব ভালো ভালো ছেলেমেয়েরা ক্লাস করো এবং এভাবে ক্লাসগুলো করতে থাকো। তার সাথে সাথে আমাদের চ্যানেল যে ওয়ান শট ভিডিওগুলো আপলোড হচ্ছে, যেখানে আমাদের থিওরি পুরোপুরিভাবে আমাদের ডিসকাস করা আছে, সেই জায়গাগুলো যারা দেখছো, আশা করি তাদের সবার পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, তো 16ই মার্চ 17ই মার্চ তোমরা নিজেদের 100% দিয়ে এসো। সবাই হাসি মুখে এক্সাম হল থেকে বার হবে, এমন যেন না হয় যে এক্সাম হল থেকে চোখ ছলছল ভাবে তোমরা বার হচ্ছ। তো এটা হলে সব থেকে দুঃখ পাবো তোমাদের থেকে আমরা, কারণ আমরা এইটুকু জানি যে আমরা যে ডেডিকেশন তোমাদের উপরে দিই, তোমরা যদি 10% ডেডিকেশন দাও, তোমরা যে কোনো এক্সাম ক্র্যাক করে দেবে। তো তোমাদের নিয়ে আমাদেরও অনেক আশা ভরসা আছে, আমাদের আশা ভরসায় জল ঢেলে দিও না। নার্ভকে কন্ট্রোল করা, পরীক্ষার সময় ওই 1.5 ঘন্টা মাথাটাকে ঠিকঠাক রাখা, কারোর সাথে ঝামেলা ঝগড়া কিচ্ছু করবে না। ঠিক, তোমাকে যদি কেউ খেপানোর চেষ্টা করে একদম ইগনোর করবে, কারণ মাথা ঠিকঠাক রাখা এক্সাম হলে বা এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, একদম ভালোভাবে এক্সাম দিও, সবার পরীক্ষা খুব ভালো হবে। আর খুব বেশি কথা এই ভিডিওতে বলবো না, কন্টেন্টের কোনো কথাই বলবো না, কন্টেন্টের কথা যা আমাদের সব ইউটিউব লাইভ ক্লাসে আলোচনা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ সো মাচ।